নমস্কার, এটিভি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সোমবার ফ্রান্স সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেখান থেকে উড়ে যাবেন আমেরিকার উদ্দেশ্যে। মূলত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সেদেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সফরকালীন সময়ে তিনি যোগ দেন প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকেও। নিজের শাসনকালে এই নিয়ে চতুর্থবার ফ্রান্সে গেলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মোদীর শাসনকালের সময় থেকেই ফ্রান্সের সঙ্গে জোরালো হয়েছে ভারতের সম্পর্কের সেতু, আর সেই সূত্র ধরে দুদেশের মধ্যে বেড়েছে বাণিজ্য। একটি রিপোর্ট অনুযায়ী মোদী আমলের আগে ফ্রান্স থেকে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 18,000 কোটি টাকা। সেখানে 2014 সালের পর থেকে আজ পর্যন্ত সেই বিনিয়োগ বেড়ে হয়েছে 3 গুণ। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ও অভয় মিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার ও এসডিএম মানিকলাল দাস সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, গত বছরের আগস্ট মাসে রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছে তা কিন্তু আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। এটা গেল প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ তো অনেক রকমের হয়। দুর্যোগের পর আমরা 4 দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে পেরেছি বলে তিনি জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিবেশটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ। তাছাড়াও কিন্তু দেখুন, দুর্যোগের তো অনেক রকম হয়। আপনারা নিশ্চয়ই মনে, আমাদের সরকার যখনই আমরা 3-4 দিনের মধ্যে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেটা কিন্তু আমরা আমাদের স্থিতিশীল টু সাম এক্সটেন্ট আমরা করতে পেরেছি। তারপরেও আপনারা দেখুন, যখন মণিপুরের এক্সট্রিম যখন কন্ডিশন আপনাদের মনে আছে, এটাও কিন্তু একটা দুর্যোগের মতোই বলা যায় যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা প্রায় 250 মতো স্টুডেন্ট ওরা আটকে পড়েছিল। তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসেছিল, আমার কাছে এসছে, বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান, কারণ এখানে না আছে খাওয়া দাওয়ার অবস্থা, মানে সাংঘাতিক অবস্থা, আপনারা সবাই জানেন। সেই জায়গায় আমি ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধে দেখুন। আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, উনি সাথে সাথে রাত্রি 12টার সময় ফ্লাইট দিয়েছেন, এবং সেই রাত্রি 12টার ফ্লাইট এবং সকালবেলার ফ্লাইট মিলিয়ে আমরা প্রায় 250-র উপরে স্টুডেন্টদের অক্ষত অবস্থায় তাদেরকে আমরা। এবছর এই মরশুমে সারা রাজ্যে বিগত 1 মাস ব্যাপী রাজ্যের 19টি মহকুমায় মোট 51টি ধান ক্রয় কেন্দ্র থেকে 23 টাকা প্রতি কেজি দরে 17,497.109 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে সারা রাজ্যে মোট 8,922 জন কৃষক উপকৃত হয়েছেন। পাশাপাশি ড্রাগসের বিরুদ্ধে ট্রাফিক বিধি ও দুর্ঘটনা রোধে এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতার অঙ্গ হিসেবে জাগৃতি 2025 কার্যক্রমে মোট 5,200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 2018 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকার প্রতি বছর 2 বার করে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ধান ক্রয় করে থাকে। এবারও এই মরশুমে কৃষকদের কাছ থেকে তা ক্রয় করা হয়েছে। রাজ্যে ভারী বন্যা হলেও সন্তোষজনকভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে এই মরশুমে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি জানান যে এবছর এই মরশুমে সারা রাজ্যে বিগত 1 মাস ব্যাপী রাজ্যের 19টি মহকুমায় মোট 51টি ধান ক্রয় কেন্দ্র থেকে 17,497.109 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে সারা রাজ্যে মোট 8,922 জন কৃষক উপকৃত হয়েছেন। 23 টাকা প্রতি কেজি দরে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা হয়েছে। মোট 40,25,00,000 টাকার ধান ক্রয় করা হয়েছে। এর মধ্যে 35,62,00,000 টাকা ইতিমধ্যেই কৃষকদের প্রদান করা হয়েছে। বাকি টাকাও কয়েকদিনের মধ্যে প্রদান করা হবে। তবে এদিন মন্ত্রী এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ও দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানান, এই কারণে যে রাজ্যে এই ভয়াবহ বন্যা হওয়া সত্ত্বেও কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী। তাদের যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট কর্মসূচি সেটা আমরা করেছি, এবং 51টা সেন্টারে, 19টা সাব ডিভিশনে 51টা সেন্টারে এই কর্মসূচি আমরা করেছি। টোটাল
17,497.109 MT প্যাডি এবার প্রকিউর আমরা করতে পেরেছি at the rate 23 rupees per kg। 23 টাকা দরে 17,497। এদিন পরিবহন মন্ত্রী জানান, সম্প্রতি ড্রাগসের বিরুদ্ধে ট্রাফিক বিধি ও দুর্ঘটনা রোধে এবং গ্রাহকদের সচেতন করতে রাজ্যব্যাপী শিক্ষার্থীদের মধ্যে যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এতে দারুণ সাড়া পড়েছে, যা আগামী দিনও আয়োজন করতে অনেক উৎসাহ প্রদান করবে। মন্ত্রী এদিন সাফ জানান, জনগণকে এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। সরকার শুধু কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করতে পারে। তিনি এদিন জানান, জাগৃতি 2025 কার্যক্রমে 4টি কর্মসূচিতে মোট 5,200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তাই এই তিনটা বিষয় নিয়ে আমরা যেটা করেছি, আগামী দিনে আমাদেরকে সেটা আরো প্রেরণা জুগিয়েছে রাজ্যের কলেজগুলোতে, স্কুলগুলোতে এই কর্মসূচিটাকে নিয়ে আরো আগামী দিনে এগিয়ে যাওয়া। এবং আমরা এদিন সাংবাদিক সম্মেলনে 2 দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন।
বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আগরতলার লিচুবাগানস্থিত ব্যাম্বো অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে মঙ্গলবার রোল অফ ব্যাম্বো ইন ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের অধীন ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি এ সম্পর্কে সংবাদ মাধ্যমে জানান যে দপ্তর চেষ্টা করছে সারা রাজ্যে আবহাওয়ার পরিবর্তন নিয়ে একটা সচেতনতা আনার জন্য এবং মিটিগেশন ব্যাপারটা যাতে কমানো যায়। এদিন মন্ত্রী বলেন, বাঁশ বা এই জাতীয় গাছ না থাকলে আবহাওয়ার পরিবর্তন হয়, এটাকে যাতে রাজ্যে লাগানো যেতে পারে, বাঁচানো যেতে পারে, এর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন যে আরো বেশি করে যদি রাজ্যে বাঁশ লাগানো যেতে পারে তবে এই ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। ক্লাইমেট চেঞ্জের উপর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো। কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, এটা গাছ বা ব্যাম্বো এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি, বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায়, তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ, সাজাপ্রাপ্ত ব্যক্তি কি করে রাজনীতিতে ফেরেন, এমন সংসদ সদস্য বা বিধায়কদের ক্ষেত্রে কেন সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা চাপানো হবে না, এই প্রশ্ন তুলে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্য তলব করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশের শীর্ষ আদালতে সাজাপ্রাপ্তের ভোটে দাঁড়ানোর বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। জনপ্রতিনিধিদের আইনের দুটো ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের অভিমত বিষয়টি অত্যন্ত গুরুতর, বিশেষত রাজনীতিতে অপরাধ প্রবণতার পরিপ্রেক্ষিতে। আইনসভায় অপরাধীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আজীবন নিষেধাজ্ঞা প্রয়োগের দাবিতে মামলা করেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হয়ে সাজা খাটার 6 বছর পর্যন্ত ভোটে দাঁড়ানো নিষেধাজ্ঞা রয়েছে। মামলায় এই ধারাটির বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই মামলা দায়ের হবার পর থেকে আদালত বেশ কয়েকবার নানা নির্দেশ দেওয়ার সত্ত্বেও সংসদ সদস্য ও বিধায়কদের বিরুদ্ধে প্রায় 5000 ফৌজদারি মামলা এখনও সারা দেশে বিচারাধীন বলে জানিয়েছেন আদালত বান্ধব। মামলার শুনানিতে প্রশ্ন তোলা হয়েছে, কেন দ্রুততার সঙ্গে সব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বকেয়া ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হবে না, কেন 6 বছরের পরিবর্তে সারা জীবনের জন্য এমন অপরাধীদের ভোটে দাঁড়ানো বন্ধ করা হবে না, সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে রাজনৈতিক দল গঠন করেন অথবা রাজনৈতিক দলের পদাধিকারী হন। প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন মামলার দ্রুত শুনানির স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের 10টি রাজ্যে 12টি বিশেষ আদালত স্থাপিত হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন আইনজীবী। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও বিপাকে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার ধর্ম সংসদে রোষানলে পড়েছেন তিনি। ক্ষমা না চাইলে রাহুল গান্ধীকে সনাতন ধর্ম থেকে বহিষ্কারের ঘোষণা করার প্রস্তাব দিল ধর্ম সংসদ। জানা গেছে, শঙ্করাচার্য এই প্রসঙ্গে একটি প্রস্তাব পাশ করেছেন। ভারতের প্রাচীন ধর্মের ঐতিহ্যকে অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ধর্ম সংসদ। সম্প্রতি মনুস্মৃতি নিয়ে কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন, এই বইটি ধর্ষকদের রক্ষা করে। কংগ্রেস সংসদের এহেন মন্তব্যে
বিতর্ক চরম আকার নেয় সারা দেশে। এরপরই ধর্ম সংসদের চেয়ারম্যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ প্রয়াগরাজে মহাকুম্ভে মেলায় দাঁড়িয়ে রাহুলের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, রাহুলের বক্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে, কারণ তারা মনুস্মৃতিকে পবিত্র গ্রন্থ বলে মনে করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের প্রাক্কালেই বড়সড় শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই ধস নামল শেয়ার বাজারে। মঙ্গলবার দুপুরে 1100 পয়েন্টেরও বেশি পড়ল সেন্সেক্সের সূচক। প্রসঙ্গত উল্লেখ্য, গত 5 দিন ধরে লাগাতার নিম্নমুখী শেয়ার বাজার। তার জেরে কমপক্ষে 7.68 লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। প্রসঙ্গত, ক্ষমতার মসনদে ফিরে একের পর এক বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বিতর্কের মধ্যেই সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে হোয়াইট হাউস। সেখানে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত থেকে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম রপ্তানি করা হয় মার্কিন মুলুকে। পাশাপাশি ইস্পাতজাত পণ্য ভারত থেকে আমেরিকায় পাঠানো হয়। মধ্য আমেরিকার ছোট্ট দেশ হিসেবে পরিচিত গুয়াতেমালায় ব্রিজ থেকে 115 ফুট গভীর খাদে আছড়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। সোমবার মর্মান্তিক এই ঘটনায় 55 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট রেনার্দো আরেভায়ো। এদিন গুয়াতেমালা এক দমকল বিভাগের এক আধিকারিক জানান, বাসটি রাজধানীর উত্তর পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে আসছিল। গন্তব্য ছিল গুয়াতেমালা শহর। পথে ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হয় বাসটি। কোনো কারণে রাস্তার পরপর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা ঘটে, যার জেরে ব্রিজ থেকে 115 ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাইকারী বাসটি। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 53 জন যাত্রীর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। সকলকে একসাথে চাকুরিতে নিয়োগের দাবিতে একের পর এক আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে 2022 সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। মঙ্গলবার এসটিজিটি নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা মুখ্যমন্ত্রীর ইস্যু, কারণ শিক্ষা দপ্তরটি হলো মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমি সরকারের একজন মুখপাত্র হিসেবে জানাই, যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয়। আমরা যখন চাকুরি দেব, কোনো চাকুরি যেন না যায়, সবকিছু চিন্তা ভাবনা করে আমরা আইন মেনেই চাকুরি দেব বলে তিনি জানান। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। 3 বন্ধু মিলে আরেক বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ। টাকারজোলা থানার পুলিশ আটক করেছে অভিযুক্তদের। ঘটনা সামনে আসে মঙ্গলবার জম্পুইজলা ব্লকের টাকারজোলা থানাধীন পাইল্লাভাঙ্গা এলাকা থেকে। 3 বন্ধু মিলে সোমবার সন্ধ্যায় তাদের আরেক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরবর্তী সময় খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনাটি জম্পুইজলা ব্লকের টাকারজোলা থানাধীন পাইল্লাভাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এই এলাকার রাবার শ্রমিক মঙ্গলচরণ দেববর্মার বয়স 26।
মঙ্গলচরণ দেববর্মাকে সোমবার সন্ধ্যায় বৃদ্ধিবাজার এলাকার যুবক যজ্ঞু দেববর্মা, জিরানিয়া এলাকার জংশন দেববর্মা এবং টাকারজলা পাল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা মিলে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা। সারা রাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। হঠাৎ করে মঙ্গলবার সকালবেলা এলাকাবাসী রাবার বাগানে দেখতে পায় মঙ্গল দেববর্মার ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে। মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে। খবর যায় তার স্ত্রীর কাছেও। গ্রামের মানুষ এবং মঙ্গলের স্ত্রী মিলে তাকে নিয়ে যায় টাকারজলা কমিউনিটি হেলথ সেন্টারে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃতদেহের ময়না তদন্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টাকারজলা থানার পুলিশ। পুলিশের কাছে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা জানায়, মঙ্গলের 3 বন্ধু তাকে ঘুরতে যাওয়ার নাম করে সোমবার বিকেলে বাড়ি থেকে নিয়ে যায় শ্যামনগর ছাইমুড়া এলাকায়। মঙ্গল দেববর্মার সাথে রাবার বিক্রি করার বেশ কিছু টাকা পয়সাও ছিল। সারা রাত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিন সকালে তার দেহ রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসী। জ্যোতিকা ত্রিপুরার অভিযোগ, তার স্বামীকে 3 বন্ধু মিলে খুন করেছে পরিকল্পিতভাবে। খুন করার পর তার দেহ রাবার বাগানে ফেলে দিয়ে যায়। नगद सिंथ दं बेराया बर' बायसा हायखेते लां Tani talang bro. ko bong tumanya o abro khormai bong nei ko butong amse sin pai lang Agini basai bro bai kuno sutro ro ge wala jero ko. Aga sai ma hanam mo buthar na. an bekara sona nagor phimani ko boro tuang ngai boro kam nang laja gan basang telang ge thang buthar kata boro Aje buthar ni mani amun bung ro ko mana Gones de broma Johnson de broma jogo de broma এদিকে অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে মঙ্গলচরণ দেববর্মার 3 বন্ধুকে আটক করে নিয়ে আসে টাকারজলা থানায়। সেখানে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের কাছে 3 বন্ধু জানিয়েছে, মঙ্গল বাইক দুর্ঘটনায় আহত হবার পর তাকে তার বাড়ির কাছে রাবার বাগানে ফেলে দিয়ে যায় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা টাকারজলা এলাকায়। টাকারজলা থানার পুলিশ জ্যোতিকা ত্রিপুরার অভিযোগ মূলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে মৃতদেহ কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। জানা যায় তার 2 সন্তান রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুললেন স্থানীয় এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। প্রতি বছরের ন্যায় এবছর ঊনকোটি জেলার জেলাশাসক কৈলাসহরের ঊনকোটি জেলা শাসকের অফিসের কনফারেন্স হল ঘরে মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুরক্ষিত ইন্টারনেট দিবস পালিত হয়। এ ব্যাপারে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহের মঙ্গলবারে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে এবছরও এই দিনে দিবসটি পালন করা হচ্ছে। এই উপলক্ষে জেলা শাসকের অফিসের কনফারেন্স হল ঘরে কিভাবে সরকারি অফিসে ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এসব বিষয়ের উপর হাতে কলমে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান। অ্যাকচুয়ালি আমরা আজকে সেফার ইন্টারনেট ডে অবজার্ভ করছি আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্টে। এটা অ্যাজ পার দি ডাইরেকশন আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 2nd উইকের টিউসডেতে, আজকে টিউসডে, এই দিনে আমরা আজকে সকলকে নিয়ে ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় এবং টুগেদার ফর এ বেটার ইন্টারনেট, এই যে যেটা আছে স্লোগানটা আছে, এটা কিভাবে আমরা আরও কার্যকরী করতে পারি তার উদ্দেশ্য নিয়ে সমস্ত লেভেলের অফিসার এবং স্টাফদের নিয়ে আমরা বসছি। আশা করি আমরা আজকে এই ডিসকাশনের মাধ্যমে সকলকে জানান দিতে পারবো যে আমরা এখন যেভাবে সাইবার ক্রাইম, ইন্টারনেটের উপরে অনেক কিছু বিষয় থাকে, এগুলি থেকে কিভাবে আমরা সেফ থাকতে পারি এটার উপরে আজকে আমরা ডিসকাশন করব। আবারও কৈলাসহর মহিলা থানাধীন এক এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল। ধর্ষণকারীকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর আদালতে হাজির করা হয় ধর্ষণকারীকে। কৈলাসহর মহকুমার ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা
কনাশিব আলীর ছেলে মুজিব আলী সোমবার বিকেলে কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার 14 বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরপর মুজিব আলী ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিন গভীর রাতে কৈলাসহর মহিলা থানাধীন এক এলাকা থেকে পুলিশ মুজিব আলী এবং ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তুলে দেয়। পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। সেই মোতাবেক মুজিব আলীকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে মুজিব আলী তাকে ধর্ষণ করেছে। এদিকে মুজিব আলীও নাবালিকাকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। পুলিশ রিমান্ড চেয়ে ধর্ষণকারী মুজিব আলীকে মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলেও জানান কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য। আমাদের কাছে কালকে একটি অভিযোগ আসে যে পাখিরবাদার একটি নাবালিকা, আমি 14 বছর, ওর সঙ্গে ফুলবাড়িকান্দি বাড়ি, ওর একটি ছেলের সঙ্গে ওর একটি সম্পর্ক হয়। তো এই সম্পর্কের জেরে ওদের মেয়েটাকে ছেলেটি বিভিন্ন জায়গাতে নিয়ে যায় এবং ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ছেলের নাম কি? মুজিব আলী। বয়স কত হবে? 26 বছর। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ। তো এখন কি থানায় না আদালতে পাঠাচ্ছে? এখন আদালতে পাঠানো। প্রসঙ্গত গত 7 ফেব্রুয়ারি কৈলাসহর মহিলা থানাধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার অপর এক যুবক সুবেদ আলী এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার দায়ে গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে ধর্ষণকারী সুবেদ আলী কৈলাসহর জেলে রয়েছে। এই ঘটনার 3 দিন পর ফের নাবালিকা ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKV টিভির পর্দায়। নমস্কার।